বিএনপি যে পরিমাণ আসন নিয়ে এখন বিজয়ী হয়েছে সেটা অনেকেরই আশঙ্কা ছিল যে যে ধরনের একটা ন্যারেশন বিল্ডিং হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চলছে, প্রচার বলে আমরা অপপ্রচারও বলবো কারণ সেখানে অপপ্রচারও ছিল, সেই জায়গা থেকে অনেকের একটা আশঙ্কা ছিল যে বিএনপি আসলে এতগুলো আসন পাবে কিনা। সোশ্যাল মিডিয়ার একটা প্রচারণাও সেখানে হয়তো ছিল, কিন্তু দেখা গেল যে বিএনপিকে মানুষ বিপুলভাবে বিজয়ী করেছে, অনেকগুলো আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এই জায়গা থেকে এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে যে নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের বোঝানো, যে বার্তাটা বিএনপি চেয়ারপারসন নিজে দিচ্ছেন, আমরা খুব অল্প সংখ্যক সংসদ সদস্যকে সেই বার্তাটা তার মাঠের কর্মীদের বারবার দিতে দেখছি যে কাউকে বিজয়ী হলে যিনি বিজিত তাকে রক্ষার দায়িত্ব তাদের। সেটা আপনার কাছে কি মনে হয় যে বিএনপিকে সফলভাবে সেটা করতে পারছে কিনা? সেই কিছু কিছু অভিযোগ আমরা কিন্তু পাচ্ছি যেখানে আসলে সহিংস পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে ৫৫ বছরের ইতিহাসে যা ঘটে নাই তা তো ঘটে গেল। এত নিরঙ্কুশ বিজয় অর্জন করা একটা দলের প্রধান, তিনি নিজে প্রধান বিরোধী দল যিনি হতে পারেন বা প্রধান বিরোধী দলের নেতা, প্রধান নেতা এবং তৃতীয় প্রধান বিরোধী দলের বৈজোটের আরেক নেতা, দুজনের বাসায় তো গেলেন। এইটা তো দলের নেতাকর্মীদেরকে একটা বার্তা দেয় যে তার আগের দিন গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছে ওইখানে তিনি নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন, কোনো বৈরিতা নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। এর আগে যত বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রত্যেকটাই তার এই আবেদন ছিল এবং তার ভূমিকাটাও আছে। কিন্তু বাংলাদেশে এই মধ্যপন্থার পাওয়ার পলিটিক্স করা দলগুলো, তাদের তো চেইন অফ কমান্ড ক্যাডার ভিত্তিক দলের মতো না, ধর্মভিত্তিক দলের মতো না যে তারা ওই চেইন অফ কমান্ডটা মেনে চলে সবাই। কিছু ব্যত্যয় ঘটে, কিন্তু ইতিপূর্বে বিভিন্ন নির্বাচন পরবর্তী সহিংসতায় আমরা যে চিত্র দেখতাম সেটাও এবার অনুপস্থিত এবং চেষ্টাটা দৃশ্যমান এবং চেষ্টার ফলও পাওয়া যাচ্ছে। বিজয় মিছিলটা ক্যান্সেল করা হয়েছে, তার পরিবর্তে দোয়া করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও একটা ভালো কাজে দিয়েছে। কারণ হলো নির্বাচনী প্রচার চালাতে গিয়ে এক দলেরই একই আদর্শের লোকই তো স্বতন্ত্র এবং মার্কার প্রার্থীর মধ্যে অনেক বৈরিতা তৈরি হয় এবং নির্বাচন পরবর্তী অবস্থায় তাদের মধ্যেও কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা বিএনপির মধ্যেও ঘটেছে। কোথাও জামাত বিএনপির উপর আক্রমণ করেছে, কোথাও বিএনপি জামাতের উপর আক্রমণ করেছে, কোথাও বিএনপির স্বতন্ত্রের উপরে অথবা এইভাবে আক্রমণ হয়েছে। কিন্তু এটা স্কেলটা ছিল খুব লো, খুবই কম, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম। এখন এই কমটাও আমরা আশা করি না, আমরা চাই যে এই কমটাও যেন না ঘটে, সেই প্রত্যাশা আমাদের। কিন্তু রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে প্রতিদিন সামাজিক সহিংসতা এবং আক্রমণ যে পরিমাণ হয়, পারিবারিক কলহ, সামাজিক বিভিন্ন জায়গায় নর্মালি অন্যান্য সময়, তার তুলনায়ও কিন্তু বেশি মনে হচ্ছে না নির্বাচন পরবর্তীতে। এটা ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, তারপর একটা সংঘর্ষ। এটা তো বাংলাদেশে সামান্য একটা বিড়ি সিগারেটকে নিয়ে কেন্দ্র করে ঝগড়া হয়ে যায়। 10 টাকা 5 টাকা নিয়ে চায়ের দোকানে ঝগড়া হয়েছে, সেটা নিয়ে 2 গ্রুপ মারামারিতে নেমে পড়ে। এটা হলো এই দেশের কালচার। এই ব্যাড কালচার থেকে উঠে এসে একবারে তো সব বন্ধ হয়ে যাবে না, কিন্তু সমস্যা যেটা সেটা হইলো এইটাকে আমরা যেটুকু হয়েছে সেটুকুর নিন্দা করে এটুকু বন্ধের আহ্বান করা, চাপ প্রয়োগ করা, দাবি করা, এইটা একটা জিনিস। কিন্তু জামায়াত এবং এনসিপি তারা যেই কাজটা আবার করছে সেটা আবার খুব সৎ উদ্দেশ্যমূলক মনে হচ্ছে না। সেটা হলো সারা দেশে সরকার মানে বিএনপি পরাজিত এনসিপি এবং জামায়াতের উপর খুব ম্যাসিভ আক্রমণ করছে, এইরকম একটা প্রোপাগান্ডা তারা খুবই প্ল্যান মাফিক চালাচ্ছে। এবং এইটা বিভিন্ন জায়গায় যে ধর্ষণের অভিযোগ আনছে সেটাও প্রমাণিত হচ্ছে না এবং পুলিশ প্রশাসন স্থানীয় সবাই বলছেন এটা রাজনৈতিক ঘটনা না, এটা অন্য ঘটনা এবং সেটা একটা আলাদা প্রেক্ষিত আছে। নির্বাচনের পরের দিন জামায়াতের পক্ষ থেকে তারা 200 জায়গায় সংঘর্ষ হয়েছে, আক্রমণের শিকার হয়েছে জামায়াত, এইরকম একটা অভিযোগ তারা আনলো। তাদের নাকি এই হিসাব আছে, যদি ওই হিসাবটা সংবাদ মাধ্যম বা সব জায়গায় প্রকাশ্যে বলছে না, তাদের পক্ষের বয়ান উৎপাদনকারীরা টক শোতে এসে বা আলোচনায় এসে বলছে যে আমাদের কাছে রেকর্ড আছে 200 জায়গায় আক্রমণ হয়েছে। এটা একেবারেই ফেক ছিল। এই প্রেক্ষাপটে পরশু গতকালের ইয়েতে আর কি পত্রিকায় প্রথম আলো
যেখানে যেখানে আক্রমণের অভিযোগ আছে ওই আসনগুলো ধরে ধরে তারা নিজস্ব প্রতিবেদক দিয়ে যাচাই করে দেখলো যে এই আক্রমণের তথ্যটা কতটা সঠিক। তার মধ্যে অনেক জায়গায় দেখা গেল এরকম কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু জামাত সেটা অভিযোগ করে বসেছে। সেই আলোচনায় আসার পরে বোর কমেন্ট এখানে জামাতের লোকরা বলতে শুরু করলো, হ্যাঁ প্রথম আলো ডেইলি স্টার তো এটা করবেই, প্রথম আলো ডেইলি স্টার বললে সেটার বিশ্বাস কি। তারপরে আজকে প্রথম আলো আরেকটু স্ট্র্যাটেজি পাল্টেছে, আমি যা তাদের রিপোর্টে দেখলাম তারা সব জায়গায় জামায়াত ইসলাম তাদের নিজেদের ফেসবুক পেজে 16টা জেলায় বিএনপি হামলা করেছে, তাদের উপর এরকম একটা অভিযোগ করেছে ওই জেলাগুলোর নাম উল্লেখ করে। প্রথম আলো ওই 16 জেলায় তাদের স্থানীয় প্রতিনিধি দিয়ে স্থানীয় লোকজন, পুলিশ সুপার, ওসি, এমনকি ওইখানকার জামায়াতের দায়িত্বশীল নেতার মতামত দিয়েছে। এর মধ্যে দুই একটা উদাহরণ দিই আপনার। গোপালগঞ্জে যে আমাদের ফেসবুক পেজে বলেছে যে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা এবং সংঘর্ষ হয়েছে, এরকম একটা আসছে। এইটা নিয়ে তারা ওই গোপালগঞ্জ 1-এর জামায়াতের প্রার্থী যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, ওনার কাছে জিজ্ঞেস করেছে আপনার জেলায় এরকম কোনো ঘটনার কিছু আপনি জানেন কিনা। সে বলছে এরকম কোনো ঘটনা তার জানা নাই, এটা ঘটেছে বলে। এসপিও বলেছে জানা নাই, ওসিও বলেছে জানা নাই। এরপর আসেন আপনি কুড়িগ্রামে বলেছে কুপিয়ে জখম করেছে জামায়াতের লোককে। সেইখানে খোঁজ নিয়ে দেখা গেছে পুলিশ এবং স্থানীয় এসে যে পানি দেওয়া, খেতে পানি দেওয়া নিয়ে, জমিতে পানি দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়ে একটা সংঘর্ষ হয়েছে, সেটা রাজনৈতিক ঘটনা, সেটাকে চালিয়ে দিয়েছে। সুনামগঞ্জ বলছে পৌর শহরে জামায়াত নেতার উপর শারীরিক আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। সেইটা নিয়ে দিরাই পৌর জামায়াতের নেতা ওনাকে জিজ্ঞেস করেছে এই বিষয়ে, তিনি বলছেন তার এলাকায় এখনো জামাত বিএনপি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। খুলনায় এরকম ঘটনা, এরকম বিষয় আছে, এরকম ওরা ধরে ধরে অনেকগুলো জায়গায় দেখেছে। আবার কোথাও কোথাও সংঘর্ষ একটু হয়েছে, যেটা হয়েছে সেটাও আবার সত্যতাও তারা বলেছে যে এইখানে এই সংঘর্ষের কথা পুলিশ বলেছে, সে কোথাও বলেছে সংঘর্ষ হয়েছে কিন্তু কেউ অভিযোগ দিতে আসেনি বলে না, মামলা হয়নি। এখন প্রথম আলোর এই দুইটা আমি 2 দিন ফলো করলাম। প্রথম দিন প্রথম আলো নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে বলেছে বলে উড়িয়ে দিয়েছে তাদের লোকেরা, যে ওরা তো বলবেই। আজকে স্থানীয় ওইখানে দায়িত্বশীল এবং প্রধান, খুলনা অঞ্চলে 14টি আসনের পরিচালনার দায়িত্ব ছিল যে শফিকুল আলম জামায়াতের নেতা, ওনাকে খুলনার এই আক্রমণ নিয়ে এবং বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র জামায়াতের কর্মী তার বাড়িতে আগুন দিয়েছে। এই খুলনার 16টি আসনের দায়িত্বে ছিল মজলিসের শুরা, জামাতের শুরা সদস্য শফিকুল আলম। তাকে জিজ্ঞেস করছে, বলছে এই মুহূর্তে আমাদের এলাকা খুলনায় এই ধরনের কোনো খবর আমার জানা নাই। তার মানে এই যে কথাগুলা, তা এইটা এক্সাজারেট করছে। জামায়াত এবং এনসিপি পরিকল্পিতভাবে তারা ধরেই নিচ্ছে, তারা তাদের ফেসবুকে দিচ্ছে, মানে এটা সারা বিশ্বে বাংলাভাষীদের কাছে যাচ্ছে, এটা বিভিন্ন অ্যাম্বাসির নজরে যাচ্ছে। এবং এখন যদি এটার প্রতিবাদ বিএনপি বা এই পত্রিকাগুলো যাচাই বাছাই করেও ওই তাদের এটা থেকে যাবে এবং এইটাই এক সময় পরে তারা প্রতিবেদন করবে, হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ এনে বা বিদেশিদের কাছে দিবে, ধর্ণা দিবে, এই যে দেখো নির্বাচনের পরে আমরা কিভাবে আক্রান্ত হয়েছি। সুতরাং ভবিষ্যৎ চিন্তা মাথায় রেখে তারা পরিকল্পিতভাবে এই চিত্রটা তৈরি করছে। এখন যে দল পরিকল্পিতভাবে চিত্র একটি দল তৈরি করছে বা কয়েকটি দল তৈরি করছে, এটার প্রেক্ষিতে বিএনপির পাল্টা অ্যান্সার কোথায়? আমরা তো বিএনপিকে দেখবো সেটা ডিবাঙ্ক করার জন্য, যে ফ্যাক্ট চেক করার জন্য। আপনি এখানে প্রথম আলো রেফারেন্স দিলেন। ফর এক্সাম্পল প্রথম আলো যদি এই কাজটা না করতো তাহলে কি হতো? তো বিএনপির করতে হবে কাজটা, সেই কাজটা বিএনপি কেন? এইটা অবশ্যই বিএনপির সেল থেকে সব এলাকায় যাচাই বাছাই করে অভিযোগের বিষয়ে তাদের তদন্ত রিপোর্ট উপস্থাপন করা দরকার, এটা তাদের রাজনীতি। কিন্তু আমি তো বিএনপির যে বিষয়টার থেকে আমি দেখি, আমি বরং অন্যভাবে দেখি। আজকে যদি বিএনপি বিষয়ে স্টেটমেন্ট দেয় তাইলে মানুষ বলবে ওরা আক্রমণ চালাইছে, ওরা তো এটা বলবেই। দিনকাল যদি আজকে রিপোর্ট করে বলবে যে হ্যাঁ ওরা তো বলবেই। বরং প্রধান সংবাদ মাধ্যমগুলো যদি এই দায়িত্বটা শুধু পালন করে যে যেখানে সত্যি সত্যি আক্রমণ হয়েছে সেটাই যেন ঠিকভাবে
উঠে আসে এবং যারা আক্রমণকারী তারা যেন আইনের আওতায় আসে, কোনো পক্ষপাতিত্ব না আচ্ছা, হয়। ধন্যবাদ আর আপনাকে। যেখানে আমি মিথ্যা তথ্য এসছে সেটাও যেন আসে। এটা সংবাদ মাধ্যমের এই দায়িত্বটা অতীতে পালন করতে পারেনি, এখন তারা করছে যেটা, এটা যেন নির্মোহভাবে করে, নির্মমভাবে কোনো যেন করে সেটাই পক্ষপাতিত্ব প্রত্যাশাশীল। ছাড়া।